সারা জীবন মানুষ দেখে আসলে বাসর ঘরের সামনে দাঁড়িয়ে থাকে বন্ধুমহল, কাজিন মহল কিংবা ভাবি, কিন্তু নীরের দয়া সবাই সাপের পা দেখতে সক্ষম। বাসর ঘরের দরজার সামনে দেওয়াল ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে নীর, সামনে সায়ন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সায়নের হতভম্ব ফেস দেখে উপস্থিতি সবাই পেট ফেটে হাসি আসছে। সায়ন নিজেকে ধাতস্থ করে বলে, লাইক সিরিয়াসলি? নতুন বউ, তবু যার আজ বাসর সে নিজেই নিজের বাসরের টাকা চাইছে। তুমি কি সত্যিই ডাকাত বংশের মেয়ে নাকি? সায়নের কথার উল্টো পিঠে নীর গলা ছেড়ে কোমরে হাত দিয়ে বলে, আমার বহুদিনের ইচ্ছে আপনার বিয়ে স্পেশালি বাসরে মোটা অঙ্কের টাকা আদায় করব। আমার এতদিনের স্বাদ আমি কিভাবে বিসর্জন দিই বলুন তো? বোনের একমাত্র বেস্ট ফ্রেন্ড হিসেবে তো আমার টাকা চাই, মানে চাই, নয়তো? না আমি টাকা দিচ্ছি আর না তোমার শখ মিটছে। গুড বাই, তাহলে আউট। মানে আমার রুমের সামনে থেকে আমাকে বের করে দিচ্ছ? তোমার সাহস দেখে অবাক না হয়ে পারছি না। ওয়েট 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 ওয়েট, একটু ভুল বললেন। এটা এখন আর আপনার একার রুম না। আর তাছাড়া রুমের বাইরে কোথাও আপনার নাম দেখছি না। আর সাহস, এটা আমার অলওয়েজ বেশি, ইউ নো স্বামী। ইম্পসিবল, আমি তো আর বাসর করব না। তাহলে টাকা দিয়ে কি করব? টাকা দিয়ে ডেট ছাড়া গাঞ্জা কিনবো, দেন আপনাকে খাওয়াবো। সায়ান, তুইও পারিস, টাকাটা দিয়ে দে। জীবনেও না। দরকার হলে তুমি থেকে যাও, আমি রুমে যাচ্ছি। আমার বউ লাগবে না, রুম হলেই চলবে। সেম টু ইউ আমার হিটলার জামাই। লাগবে না, বর্তমানে 30,000 টাকা হলেই চলবে। টাকার অঙ্ক শুনে সায়নের মাথায় বিনা মেঘে বজ্রপাত হবার অবস্থা। সামনে মুখটা পুরো এতটুকু হয়ে যায়। সায়ন অবস্থা দেখে নীর ঠোঁট কামড়ে শয়তানি হাসি দেয়। টাকা দেবেন নাকি রাস্তা নাপবেন? দিচ্ছি, বাট এত টাকা দিয়ে কি করবে? একমাত্র জামাই হই আমি তোমার, একটু দরদ দেখাও। নীর ক্ষিপ্ত হয়ে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলে, দরদ? হ্যাঁ, রাইট, দরদ দেখিয়েছি তো। আপনার মতো হিটলারকে বিয়ে করেছি, নয়তো এই জীবনে মেয়ে পেতেন না। নীরের কথায় সায়ন দাঁতে দাঁত চেপে বলে, একবার ভেতরে যাই, তারপর হিটলার কত প্রকার কি কি তোমাকে আমি সায়নও বুঝিয়ে দেব। তিয়াস 32 দাঁত কেলিয়ে বলে, ভাই, বাঘিনী এখন বউ, পিচ্ছি বউ, নির্যাতন কম করিস, নয়তো আবার তোর নামে মানহানির মামলা দেবে। তিয়াসের কথায় সবাই এবার হেসে দেয়। নীর ঠোঁট কামড়ে সায়নের দিকে তাকায়। সায়ন নিরুপায় হয়ে নীরের হাতে টাকা ঢুকে হনহনিয়ে রুমে চলে যায়। নীর সায়নের যাওয়ার দিকে তাকিয়ে হাতে টাকাগুলো একসাথে করে একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, মিশন এক কমপ্লিট বেষ্টু। তোর ভাইয়ের জন্য লেবুর শরবত রেডি রাখিস, নয়তো আবার আমার একমাত্র হাপির অ্যাসিডিটি হবে। তুই কি করবি? কি করব? আশ্চর্য, তোর ভাইয়া তো অর্ধেক জীবন আমার সাথে হিটলারি করে গেল। এবার না হয় আমি একটু হাতে করে হিটলার সস্তা থেকে মানুষ করি। যাই করো, আমার দেবরটাকে একটু ভালোবেসো। ইস, বেষ্টু তুই লজ্জাও পাস? আশ্চর্য, তোর ভাই তো এখনো কিছুই করলো না, লজ্জা পামু কেন? আর রিহিপু, আমার ভালোবাসা এত সস্তা না, তোমার হিটলার দেবরের ওপর অ্যাপ্লাই করব। এই ভালোবাসা আমি আমার পরের জন্মের জামাইয়ের জন্য সযত্নে নিজের মনে চেপে রাখবো। নীরের কথাই সবাই চোখ বড় বড় করে তাকায়। শুভ দাঁত কেলিয়ে বলে, নীর, তুমিও রুমে যাও, ভাইয়া অপেক্ষা করছে, আমিও যাই। গায়েস, যা তুই। নতুন বউ ছাড়া আমাদের শুভ আবার ঘুমাতে পারে না। তাহলে বেষ্টু তুইও যা, ছোটদারও তোকে ছাড়া ঘুম হবে না। শ্রাবণীর কথা শুনে নীর কাশি পেয়ে যায়। নীর কাঁচতে কাঁচতে রিহিকে হালকা করে এসে পাশ থেকে পানি দেয়। নীর পানি খেয়ে শ্রাবণীর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে, যেমন ভাই ঠিক তার তেমনি বোন। আল্লাহ মাবুদ, এই দুটো ঠোঁটকাটা ভাই বোনের সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। তুই দেখিস তোর কপালে এমন একটা বর জুটবে যে সম্মুখে তোকে কিস করবে। নীর বিড়বিড় করতে করতে চলে যায়। শ্রাবণী ভ্যাপলার মতো নীরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বাকিরা হেসে দেয়। তখনই ভেতর থেকে এক চিৎকার ভেসে আসে, ও আল্লাহ গো! মিশন শুরু, চলো সবাই এখন। স্টুপিড, এইভাবে চেঁচালে কেন? আপনার কি কোনো লজ্জা শরম নেই? এভাবে একটা তাওয়াল পড়েছে। আমি কি মেয়ে মানুষ যে আমার লজ্জা করবে? যতটুকু ঢাকার প্রয়োজন ততটুকুই ঢেকেছি। আর তুমি তো আমার বই, তাই না বউ? আচ্ছা, আমাকে জব্দ করার ধান্দা, শালা লুচ্চু। এবার দেখ আমি কি করি।
নীর সায়নের দিকে ফিরে যায়, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সায়নের দিকে এগুতে এগুতে বলে, ঠিক বলেছেন, আমি তো আপনার বই। আপনার সব কিছু তো আমার অধিকার আছে, এমনকি আপনাতেও আমার অধিকার আছে, তাই না? হঠাৎ নীরকে এভাবে এগুচি দেখে সায়ন ঘাবড়ে যায়। সায়ন তো চেয়েছিল নীরকে সামান্য একটু ভয় দেখাতে, কিন্তু এখানে তো উল্টেও নীর ওকে ভয় পাইয়ে দিচ্ছে। সায়ন আমতা আমতা করে বলে, এইভাবে এগুচ্ছ কেন? ও মা, আজ তো আমাদের বাসর না, এগুলো বাসর করব কিভাবে? মানে কিসের বাসর? যাক বাবা, আপনি তো এতটাও ছোট না, বাসর কিসের এটা বোঝেন না? সায়ন পিছুতে পিছুতে হঠাৎ তাওয়েলে বাঁধন ঢিল হয়ে যায়। সায়ন শক্ত করে তাওয়েল আঁকড়ে ধরে অসহায় ফেস করে নীরের দিকে তাকায়। এবার নীর হাসি আটকে রাখতে না পেরে শব্দ করে হেসে দেয়। নীর হাসতে হাসতে বেডে বসে পড়ে। সামান্য তাওয়াল সামলাতে পারে না, বউ সামলাবেন কিভাবে? ওটা তোমার না ভাবলেও চলবে। বেড থেকে নামো, আমি ঘুমোবো। আমি কি আপনার হাত ধরে রেখেছি? আশ্চর্য, যান গিয়ে ঘুমান। মানে আমি বেডে ঘুমোবো, তুমি থাকলে ঘুমোবো কি করে? ওয়েট, আপনি ঠিক কি বলতে চাইছেন শুনি তো? আমি বলতে চাইছি আমি বেডে ঘুমোবো, আর আমার বেডে তোমার জায়গা হবে না, দ্যাটস ইট। ও আচ্ছা, ওকে ঘুমান। নীর একটা মেরুন কালারের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। নীরের এমন শান্ত মেজাজি সায়ন বেশ অবাক হয়, কারণ সায়ন তো ওর বাঘিনীকে খুব ভালো করে চেনে, এক কথার পাত্রী ও না। তাহলে এখন কেন এভাবে চলে গেল? কষ্ট পেল নাকি? পেলে পাক, সায়নের কি? সায়ন আর বেশি কিছু না ভেবে এক সাইড হয়ে শুয়ে পড়ে। হঠাৎ ঘুমের মাঝে ভেজা ভেজা অনুভব করায় সায়ন চট করে ঘুম থেকে উঠে বসে বেডের দিকে। তাকাতেই সায়নের চোখ ছানা ভরা, পুরো বিছানা ভিজে গেছে। কিন্তু কিভাবে ভিজল? ওর জানা মতে ঘুমানোর আগে বেড শুকনো ছিল। হঠাৎ সায়নের চোখ যায় সোফায় আতশোয়া ঘুমন্ত নীরের দিকে। সায়ন যা বোঝার বুঝে যায়। সায়ন নিজেই নিজেকে বলে, খাল কেটে নিজের ঘরে কেউ কুমির আনেনি আজ অব্দি, কিন্তু আমি নিয়ে এসেছি। সায়ন বেড থেকে উঠে সোফার সামনে গিয়ে দাঁড়ায়। ওহ, কি নিষ্পাপ মুখখানি, দেখে মনে হচ্ছে পৃথিবীর সব মায়া ওর ভেতরে। কিন্তু পৃথিবী কি জানে ওর পেটে সব শয়তানি বুদ্ধির কারখানা? সায়ন হেঁচকার টানে নীরকে তুলে ঘুমের মাঝে আচমকা টান পড়ায়। নীর প্রথমে ঘাবড়ালো, পরে ব্যাপারটা বুঝতে পেরে ঘুমের ভান ধরে উল্টো সায়নের হাত টেনে দিয়ে নিজের পাশে বসিয়ে গলা জোরে ঘুমন্ত বিস্তায় বিড়বিড় করে বলে, হে প্রাণনাথ, তুমি কি জানো তোমার কাঁধে মাথা রেখে ঘুমানোর কত শত শখ ছিল? বাস্তবে আর পারলাম কই, স্বপ্নে না হয় তোমার কাঁধে ঘুমালাম। জানো, তোমাকে দেখে ইচ্ছে করে একটা থাপ্পড় মারতে। কি ভেবেছ কিস করবো? তুমি খুব বাঁচা, তোমাকে আমি জীবনেও কিসি দিব না। আর থাপ্পড় কেন দিতে মন চাই জানো? তুমি খুব খারাপ, হুদাই আমার সাথে খারাপ ব্যবহার করো। কেন? আমি কি তোমার সাথে এমন করি? আমি কি নিষ্পাপ একটা মানুষ? তোমাকে আমি এমনে মারবো, এমনে আর এমন করবো বলো? টপাটপ কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় সায়নের গালে। সায়ন হতভম্ব হয়ে গালে হাত দিয়ে নীরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে শুধু এতটুকুতেই থামলেই হতো। নীর আবার সায়নের হাতে কামড় বসিয়ে দেয়, তারপর ইচ্ছে মতো চিমটে কাটতে শুরু করে। সায়ন দ্রুত নীরের কাছ থেকে সরে উঠে দাঁড়ায়। সায়ন হাতের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, ও মাই গড, কি ডেঞ্জারাস মেয়ে! ঘুমে থাকলে সামনে যাকে ভাবে তাকে খুন করতে দুবার ভাববে না। সায়নের বিড়বিড় করা বলা কথাটা নীরের কানে কিছুটা পৌঁছাতেই নীর মনে মনে পৈশাসিক আনন্দ অনুভব করে। সায়ন ব্যালকনি গিয়ে বেতের চেয়ারে বসে পড়ে, ঘাড় বাঁকিয়ে একবার নীরের ঘুমন্ত ফেসের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়, তৎপর হাতের দিকে তাকিয়ে বলে, তুমি দিন দিন বড্ড ফাজিল হয়ে যাচ্ছ। এইভাবে কেউ কামড়ায়? ভাগ্যিস ঘুমেছিলে, নয়তো নিজেকে কন্ট্রোল করতে না পেরে তোমার ওই ফর্সাকালে আমিও টপাটপ কয়েকটা বসিয়ে দিতাম। তুমি ঘুঘু দেখেছো সোনা, ঘুঘুর ফাঁদ দেখনি। বিয়ের আগে আমাকে জ্বালিয়েছ, এবার আমি তোমাকে জ্বালাবো। তোমার সুখের দিন শেষ। নীর, তোর কি ট্যালেন্ট বাপ্পা! এখন থেকে প্রতিদিন ঘুমের ভান করে আপনাকে একটু আদরস্বরূপ থাপ্পড় দিয়ে দিব। আপনার ওই গালটা আমি ফাতা ফাতা করে দিব। ইস, এখনও আমার গালটা জ্বলে। সেদিন কি থাপ্পড়টাই না মেরেছিলেন? সবার মাঝে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সায়ন। নীরের পানে নীরের ফেসে অবুঝের মতো প্রশ্নবোধক চিহ্ন ঝুলছে। বাকি সবাই হেসে কুটোকুটি অবস্থা। তিয়াস হাসতে হাসতে বলে,
ভাই, ভাবি কি খুব বেশি অত্যাচার করেছে নাকি তোর কাছ থেকে বাঁচতে চেয়েছে? তিয়াসের কথায় নীর ভুরু কুচকে তিয়াসের দিকে তাকিয়ে বলে, না ভাবি, এটা কখন বললাম? তাহলে আমি কিভাবে আপনার এই হিটলার বন্ধুকে অত্যাচার করলাম? আমি তো নিষ্পাপ মানুষ, অত্যাচার তো যা করার উনিই করলো। জানো রিয়াপু, উনি কাল সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি। নীরের কথায় সবাই এবার বিষম খায়। সায়ন রক্তচক্ষু নিয়ে নীরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমি ঘুমোতে দেইনি নাকি তুমি দাওনি, কোনটা? এক্সকিউজ মি, আমি কিছুই করিনি। আমি তো ভদ্র মেয়ের মতো একসাথে ঘুমিয়ে পড়তে চাইলাম, কিন্তু আপনিই তো। ইডিয়েট, কী সব যাতে বলছো, মুখটা অফ রাখো। কেন? আমি ওদের সব বলবো। ওদের তো জানা উচিত ওনাদের বন্ধু কতটা নিষ্ঠুর। সায়ন বিরক্তিতে বিড়বিড় করতে করতে চলে যায়। নীর সায়নের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, বেস্টু সত্যি করে বল তো কি হয়েছে, তোকে আমার স্বাভাবিক লাগছে না। শ্রাবণীর কথায় নীর টেডি স্মাইল দিয়ে নীরের গাল টেনে বলে, জাস্ট ইমাজিন বাসর ঘরে বউয়ের হাতে থাপ্পড়, কেমন ফিলিংস? নীরের কথায় সবাই বোকা বনে যায়। সবার বোকা বোকা ফেস দেখে নীরের মনে অসম্ভব শান্তি উপলব্ধি করে। এই মানুষগুলো ওকে কম ডোবায়নি। তুমি কাল রাতে আমাকে ইচ্ছে করে থাপ্পড় দিছো, তাই না? রুমে প্রবেশ করতে না করতেই এমন প্রশ্ন শুনে নীর চমকে যায়। সামনে তাকিয়ে দেখে সায়ন প্যান্টের পকেটে এক হাত গুজে দাঁড়িয়ে আছে। নীর নিজেকে ধাতস্থ করে বলেন, কিসের থাপ্পড়? ন্যাকামো করো না। হু আর ইউ যে আপনার সামনে আমি ন্যাকামো করব? তোমাদের মেয়েদের আবার আপন পর লাগে নাকি সবার সামনেই ন্যাকামো করো? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনার জিপ আপনাকে কিভাবে সহ্য করে? আমার জিএফ আছে এইটা তুমি কিভাবে জানো? আই মিন, কে বললো? এটা না জানার কি এমন? আপনার মতো ছেলের গার্লফ্রেন্ড থাকবে, এটাই স্বাভাবিক। কেন, আমি কি একটু বেশি হ্যান্ডসাম? জি না চেহারা, আবার হ্যান্ডসাম। আপনার জিএফকে দেখে আপনার প্রেমে পড়লো, সেটাই বুঝতে পারছি না। কি দেখে প্রেমে পড়লো আপনার জিএফ বলুন তো, জাতি জানতে চায়। জাতি জানতে চায় নাকি তুমি? আমিও তো জাতির মধ্যেই পড়ি। তো ডিরেক্টলি বলো না, নিজেই জানতে চাও। ধ্যাত, আপনার সাথে কথা বলাই বৃথা। আচ্ছা, এবার বলো, কে বললো আমার জিএফ আছে আর কে আমার জিএফ? কেন কেন জানবি আপু, আর আপনি তো একে অপরকে ভালোবাসেন, বিষ্টু বলল। নীরের কথা শুনে সায়ন বুড়ো আঙুল দিয়ে কপাল চুলকে নীরের কিছুটা কাছে আসে। তৎপর নীরের দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলে, তুমি জানো তুমি অসম্ভব রকমের একটা পিচ্ছি। সবার ক্ষেত্রে ওভার থিঙ্কিং, বাট আসল ক্ষেত্রে নো। কেন এমনটা হলো? কেন? জানভি বিহানের উডবি, বুঝলে? ওরা একে অপরকে কলেজ লাইফ থেকে ভালোবাসে। দে আর লাভস ফর ইচ আদার অ্যান্ড উই আর অনলি বেস্ট ফ্রেন্ড, নট জিএফবিএফ। আর বনুকে তো নতুন চেনো না, ও কেমন আজগুবি কথাগুলো বলে, এইটা নতুন নাকি? আর মিস পিচ্ছি বালিকা। আমি এখন আর মিস নই, মিসেস। উপস, সরি, মিসেস। মিসেস সায়ন চৌধুরী। জানবি আমার কোন বিহেভে মনে হয় যে উই আর ইন রিলেশনশিপ? জানি না। তুমি সত্যিই গবেট। জানি না। আদর করব। জানি না। জানি না, এইটা না বলে বললেই হয় করুন। সায়ন নীরের গালে টপাটপ দুইটা কিস করে রুম থেকে বেরিয়ে যায়। নীর গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। একটু আগে হয়ে যাওয়া সব কিছু নীরের মাথার উপর দিয়ে গেছে। চমৎকার এক রৌদ্রোজ্জ্বল সকাল। 7 দিনের মেঘলা আকাশের পর আজ সূর্যের আলো দেখা মিলেছে। ধরণীতে ধূসর বর্ণের আসমান আর সূর্যের আলোয় হলদেটে ভেজা রাস্তা শুকাতে শুরু করেছে। গাছের বিষ্ণুশ্রাত্য পাতা সূর্যের আলোয় ঝলঝল করছে। ওয়াশরুম থেকে এসে কাচের জানলায় শুভ্র পর্দা সরিয়ে দেয় নীল। সঙ্গে সঙ্গে সূর্যের রশ্মি বিনা অনুমতিতে জানলা ভেদ করে রুমে এসে জায়গা দখল করে নেয়। নীর বেডে ঘুমিয়ে থাকা সায়নের দিকে তাকায়। একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নীরদের বিয়ের আজ 2 মাস 15 দিন পূর্ণ হলো, কিন্তু পেনিউলের সম্পর্ক এখনও প্রেমময় হয়ে ওঠা তো দূরে থাক, বন্ধু সুলভ হয়নি। যতক্ষণ দুজন দুজনের সামনে থাকবে ততক্ষণ এটা ওটা নিয়ে লেগেই থাকবে। এসব ভাবার মাঝেই জানলা ভেদ করে এক ঝাপটা হাওয়ায় এসে নীরের চোখে মুখে বাড়ি খায়। নীর হুঁশ ফিরতেই নীর দ্রুত ভার্সিটির জন্য রেডি হতে শুরু করে। ভার্সিটিতে এখন
অনার্স ফাইনাল ইয়ার, মানে মাহিদের ফাইনাল ইয়ার পরীক্ষা চলছে। তবু ভার্সিটিতে প্রতিদিন 2-3টে ক্লাস হয়। ফাইনাল এক্সাম শেষ হতেই ওদের এক্সাম শুরু হবে। সায়ন নীর আর শ্রাবণীকে ভার্সিটিতে নামিয়ে অফিসে চলে যায়। শ্রাবণী নীরের কথা বলতে বলতে মারতে হাঁটতে শুরু করে। হঠাৎ পায়ে একটা বল এসে লাগায়। শ্রাবণী দাঁড়িয়ে যায়। দূর থেকে বল আসার বলের বেগও ছিল বেশি, তাই ব্যথাও পেয়েছে। শ্রাবণী চারিদিকে তাকিয়ে দেখে এখানে কেউ ক্রিকেট খেলছে না। তাহলে বল কোথা থেকে আসলো? উড়ে উড়ে নাকি? শ্রাবণী নিচে ঝুঁকে বলটা হাতে নেয়। সামনে তাকাতেই 3 জোড়া পা দেখে শ্রাবণী ভুরু কুচকে আসে। শ্রাবণী উপরে তাকিয়ে দেখে মাহিরা দাঁড়িয়ে আছে। আজকাল কি ক্রিকেটও খেলো নাকি? কি ক্রিকেট কেন খেলবো? তাহলে বল হাতে নিয়ে কী করছো? বয়ফ্রেন্ডকে গিফট করবে নাকি? ছি, শ্রাবণী পুরো বল তুমি বয়ফ্রেন্ডকে দেবে? কার বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? বাই দ্য মেডিকেল রোড। আপনার তো আজ এক্সাম নেই, তাহলে আপনি এখানে কি করছেন? মেয়ে দেখতে এসেছেন? আসি, ও যদি সমস্যা। সমস্যার কি আছে? আশ্চর্য। আর ইউ সিরিয়াস? হোয়াট জেলাস? তাও আপনাকে নিয়ে কেন ভাই? হু আর ইউ? আপাতত কিছুই না, ভবিষ্যতে যদি হয়। প্রথমত আমার কোনো বোন নাই, তাই দুলাভাই হবার আশা বাদ দেন। দ্বিতীয়ত আমার বেস্ট এখন আমার ভাবি। এই 2টা অপশন ছাড়া আর কিছু আমার জানা ছিল না। তোর দুলাভাই নাই বা হতে পারে, আমার তো হতে পারে। তোর বোন আসলো কোথা থেকে? এই বয়সে তোর মা বাচ্চা নেবে নাকি? থাপ্পড় লাগামো কানের গোড়ায়, ফাজিল। তাহলে কেমনে? তুই আমার কি হস? বেস্ট ফ্রেন্ড আর ননদ। আচ্ছা, ননদের জামাই বা বেস্ট ফ্রেন্ডের জামাইকে মানুষ কি ডাকে? ভাইয়া অথবা দুলা ভাই। তাহলে এবার 2 2 4 কর। নীর যুক্তি শুনে সবাই ঠোঁট চেপে হাসে। শত হলেও ওকালতি পড়ছে কিনা। আর শ্রাবণী বোকার মতো সমীকরণের সমাধান মেলানোর প্রয়াস চালাতে শুরু করে। প্রায় অনেকক্ষণ ভেবে সমাধান পেতেই শ্রাবণী নীরের দিকে চোখ গরম করে তাকায়। শ্রাবণী তাকানো দেখে নীর শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলে, চাচা, আপন প্রাণ বাঁচা, আম্মু। নীর এক দৌড়ে পকার পার। নীরের পেছন পেছনে শ্রাবণীও যায়। শুভ মায়ের কাঁধে হাত রেখে ডেভিল হেসে বলে, খুব ভালো লাগে তাই না দোস্ত? কি? শ্রাবণের জামাই ডাক শুনতে। এই না। বুঝি খোকাবু, বুঝি। মেয়াদ উত্তীর্ণ তেল মাখিয়ে ফেস ইনোসেন্ট বানিয়ে লাভ নেই, পরীক্ষা নেই, তবুও ভার্সিটিতে ঘুরঘুর। কাজ ফেলে আগে তো এমন ছিলে না। আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? বাল বুঝিস। শর্ত, ওদিকটা চল। আচ্ছা বা বুঝি, ওকে তাহলে চল আড্ডা ঘরে যাই, গিয়ে আড্ডা দেই, বাকিদেরও ডেকে নেই। তুই তো ভার্সিটি এমনি এসেছিলি, কারণ ছাড়া ঘুরে কি লাভ? চল আড্ডা দেই। আরে ভাই, তোরা বন্ধু নাকি দোষপান? শালা চল তো। আমি কি আর ছিলাম এমন? হইছি রে তোর মনের মতন। তবু জায়গা দিলি না মনে। হায় হায় রে। ভার্সিটির ছুটির পর আজ পরীক্ষা না থাকায় 4 পিরিয়ড ক্লাস করিয়ে ছুটি দিয়েছে। নীর আর শ্রাবণী ক্লাস থেকে বের হয়। শ্রাবণী এদিক ওদিক শুধু উকি দিচ্ছে। ব্যাপারটা নীর খেয়াল করে মুচকি হেসে বলে, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। কি সব গাইছিস? কে গাইছি? ও গান। আরও আমার চোখে পড়লো একটা মেয়ে এদিক তো একটা মেয়ে ওদিকে খুঁজছে, বাট কাঙ্ক্ষিত ব্যক্তি দেখা না পেয়ে মুখটা চুপসে গেছে। কে? আছে কেউ একজন আমার ডান পাশে। আজাইরা কথা বলিস না, আমি তো ইভাদের খুঁজছিলাম। সো স্যাড, তুই বোধহয় খেয়াল করিসনি আজ ওরা 2 জন আসেনি। ও ও ও, আমি তো ভুলেই গিয়েছি। এখনই তো সময় একটু আধটু ভুল করার। ধ্যাৎ, চল তো। চল, সামনে গেলে হয়তো পেয়ে গেলেও পারিস। প্রতি উত্তরে শ্রাবণী কিছু না বলে হর্ন হনিয়ে হেঁটে চলে যায়। মাঠে কিছুটা পিছল থাকায় শ্রাবণী ঠাস করে একটা বড় স্লিপ খায়। তখনই এক বলিষ্ঠ হাত এসে শ্রাবণীর কোমর আঁকড়ে ধরে। করিম শেখ রক্ষা হলো কই? শ্রাবণীর কন্ট্রোল হারিয়ে বলিষ্ঠ হাতের অধিকারী ব্যক্তিকে সাথে নিয়ে ঠাস করে নিচে পড়ে যায়। আল্লাহ গো! মাহিরের চেঁচানোতে শ্রাবণীর চোখ খুলে নিজেকে মাহিরের পেটের উপর বসা অবস্থায় ভেবাচাকা খেয়ে যায়। মাহির নিচে শুয়ে আছে, তার পেটের উপরে শ্রাবণী বসে আছে। মাহিরের মুখে অলরেডি ব্যথায় লাফান্য ধারণ করেছে। আদিত্য নীর শুভ একে অপরের মুখ চাওয়াচাই করে। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা সবাই বর্তমানে কোমর
পেশেন্ট কিছু একটা দেখে স্থির দৃষ্টিতে দেখছে, শুনছে, বার রেসপন্স করতে পারছে না। ভার্সিটি স্টুডেন্টও কম, তাই বর্তমানে মাঠ ফাঁকায়। ও আল্লাহ, পুরো 100 কেজি চালের বস্তা। আমার পেটটা শেষ মনে হচ্ছে, নাড়ি বুড়ি সব বেরিয়ে যাবে। কি? আমার ওজন 100? মাপ কর মা, আগে ওর তো, নয়তো আমি শেষ। আমি আপনার মা না। যাই হোক, আগে ওঠো তো, আমি শেষ, এবং সাথে আমার পেটটাও শেষ। কথায় শ্রাবণী দ্রুত ওপর থেকে উঠে পড়ে, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, গায়ের ওড়না পা পেঁচিয়ে আবার আগের থেকে দ্বিগুণ জুড়ে মাহিরের পেটে পড়ে। আল্লাহ গো! মাহিরের চিৎকারে নীর আর দিত শুভ তিনজনে হুঁশ ফিরতেই কান চেপে ধরে, আর মাহির ওখানেই ফিনিশিং। ডিনার টেবিলে সায়নরা বসে সবাই খাচ্ছে, হঠাৎ নীর এসে উঠে, বিনা কারণে হঠাৎ এইভাবে হেসে ওঠায় সবাই হতভম্ব হয়ে নীরের দিকে তাকায়। নীর ব্যাপারটা বুঝতে পেরে বিনবিনিয়ে বলে, সরি। কেউ তেমন একটা পাত্তা না দিয়ে আবার খাবার মন দেয়, কিন্তু এবারও নীর আগের থেকে দ্বিগুণ শব্দে হেসে ওঠে। এবার সবাই সন্দেহের দৃষ্টিতে নীরের দিকে তাকায়। নীর হাসতে হাসতে পেট চেপে ধরে। সামনের বাবা স্মিত হেসে বলে, কিরে মা, এত হাসছিস কেন আজ? আজকে খুব বেশি খুশি? ধ্যাত বাবা, গিয়ে দেখো পেতনি ধরেছে। সায়নের কথায় সবাই বিরক্তি নিয়ে সায়নের দিকে তাকায়। সবার বিরক্তি মাখা ফেস দেখে সায়নের মুখটা চুপসে যায়। শ্রাবণী টেবিল থেকে একটা চামচ নিয়ে নীরের দিকে ছুঁড়ে দিয়ে বলে, হাসবি না কুত্তি, আমি কিন্তু জানি তুই কেন হাসছিস। এবার আর পাইকে। নীর এমনিতেই হাসি আটকে রাখতে পারে না, আর দুপুরে সিন মনে পড়লে তো নীরের হাসতে হাসতে পেটে খিল ধরে। চামচটা সাইডে রেখে পুনরায় হাসতে শুরু করে। হারামি, তোকে তো আমি আজ। শ্রাবণীকে তেড়ে আসতে দেখে নীর খাওয়ার টেবিল ছেড়ে উঠে দৌড় লাগায়। শ্রাবণী নীরের পেছন পেছন দৌড়ায়। দুইটার কাণ্ড দেখো, এভাবে খাবার ছেড়ে কেউ ওঠে? শ্রাবণী, নীরকে এভাবে দৌড়াচ্ছিস কেন? মেয়েটা শাড়ি পরে পড়ে যাবে তো। কাহিনী কি হলো? নীর হঠাৎ এভাবে কারণ ছাড়া হাসলো কেন? কিছু তো একটা ব্যাপার আছে। আরে ওদের ছাড়ো তো, দুইজনেই পাগলি টাইপের। আরে সোনা ভাবি, নীর একা একাই হাসতে পারে, বাদ দাও, খাও তো। সামনের কথায় আয়াত ধমকে বলে, যাক বাবা, আমি কি করলাম? এই বাড়িতে এখন থাকতেই পারবো না দেখছি। তুই এভাবে হাসলি কেন? বেস্টু, লিভ মি। আমি জাস্ট মাহির ভাইয়ার ফেসটা মনে পড়লেই দম বন্ধ করার মতো হাসি পাই। বেচারার ফেসটা জাস্ট দারুণ ছিল। বেশ হয়েছে, আমাকে ধরতে আসলো কেন? হ্যাঁ, না ধরলে এখন বেডে শুয়ে এসে ভূতের মুভি দেখতি, পা ভাঙা অবস্থায়, থরি কোমর ভাঙা অবস্থায়। বেস্টি। বেডে উপর হয়ে শুয়ে আছে মাহির, কোমরে ব্যথায় উঠে দাঁড়াতে পারছে না। মাহিরের মা একটু আগেই মাহিরকে খাইয়ে মেডিসিন দিয়ে কতগুলো বকা দিয়ে গেছে। বিনা দোষে মাহির চুপচাপ বকা হজম করে এখন শ্রাবণীর পিণ্ডি চটকাছে। সারাদিন খেয়ে খেয়ে হাতের কেজি ওজন বানিয়ে আমার মতো ছোট পিঁপড়ের ওপর থাম করে পড়ল। ভাগ্যিস বেঁচে আছি। আমি তো ভেবেছিলাম আমার কোমর, পেট আর সিজার করা লাগবে। সরি, আমার কেন সিজার হবে? সার্জারি করা লাগবে। হে খোদা, এই মেয়ের কপালে কোনো শুটকি মার্কার জামাই ঠিক করে রেখো, তা নাহলে বেচারা বাসরাতি শেষ। পরের দিন কেন, আর কোনো প্রভাতে সূর্যোদয় ওই বেচারা দেখতে পারবে না। মাহির বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ে। নিকোষ কালো আধার কাটিয়ে মেদিনীতে নতুন ভোরের সূচনা। বর্তমানে বাংলাদেশে বর্ষা ঋতু চলমান। গ্রীষ্ম পেরিয়ে এই তো কিছুদিন হলো বর্ষার আগমন। বর্ষাকাল মানে চারিদিকে জলে টইটম্বর। বিনা অনুমতিতে আকাশের বুক ছিঁড়ে শুরু হয় বর্ষার প্লাবন। বর্ষাকে ঘিরেই আবার বেশ কিছু পেশা সজীব হয়ে ওঠে। সমস্ত মাঠ ক্ষেত পানিতে যাতা অবস্থায়। ঝিনি বৃষ্টি মাখা সুর করা না শুনতে ভালো লাগে। বৃষ্টির সাথে বর্ষার ফুলের উপস্থিতি হাজারো মানবীর মনে প্রেমের রং রাঙিয়ে তোলে বৃষ্টি প্রেমীদের কাছে। বৃষ্টি মানেই নতুন ছন্দের জীবনের শুরু। তবে গ্রামের মতো শহরে বর্ষার সৌন্দর্য তেমন একটা উপভোগ করা যায় না। ইট পাথরে ঘেরা এই শহরের লোকজন তবু বর্ষাকে আপন করে নিতে ব্যস্ত হয়। পরে কেউ কেউ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বর্ষণের ছোঁয়া পেতে, আবার কেউ ছাদ দিয়ে উঠে বৃষ্টি সশরীরে আলিঙ্গন করে নেয়। হঠাৎ হঠাৎ আকাশে বুক ছেড়ে শুরু হয় বৃষ্টি, কখনো বা মেঘের বজ্রপাত। সব মিলিয়ে বর্ষাকাল আমাদের যেমন আনন্দের, তেমনি দিনমজুরদের জন্য কষ্ট।
মাহিদের পরীক্ষা শেষ হয়ে যায় 7 মাসের উপর। শ্রাবণীরা এখন অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। দেখতে দেখতে নীর সায়নের বিয়ে 9 মাসের উপর হয়েছে। সম্পর্ক আগের মতোই আছে। ভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে আছে নীর শ্রাবণী। বাইরে 1 ঘন্টা ধরে বৃষ্টি শুরু হয়েছে। যত সময় যাচ্ছে ততই বৃষ্টি বাড়ছে। শ্রাবণী নীরের দাঁড়িয়ে থাকতে থাকে দুজনেরই পা ব্যথা হয়ে উঠেছে। বেষ্টু ছোটদা আসছে না কেন বলতো? জানি না, হয়তো কাজে ব্যস্ত। একটা ফোন দে না। থাক বাবা, বকবে। কি ব্যাপার, এখনো বাড়ি যাও তোমরা? বহুদিন পর পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে নীর শ্রাবণী দুজনেই চমকে যায়। পিছনে ফিরতে বৃষ্টিতে রাত ভেজা মাহির শুভকে দেখে চমকে যায়। অজান্তেই শ্রাবণীর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। প্রায় 5 মাস পর মাহিরদের সাথে ওদের দেখা হয়েছে। এখন যেহেতু মাহিরা ভার্সিটি স্টুডেন্ট না, তাই বেশি একটা এদিকে দেখা যায় না। 5 মাস মাহিরের ফেস একটু বদলায়নি। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, সদার মধ্যে হালকা ব্রাউন রঙের গভীর 2টা চোখ, ফিট বডি, ফর্সা গায়ে 81 শার্টটা দারুণ মানিয়েছে। বৃষ্টির পানিতে সামনে কিছু চুল ভিজে গেছে, মুখে হালকা পানি, হাতে লোমগুলো পানিতে ভেজা। শার্টের কোণায় ও কিছুটা ভিজে গেছে। মন্দ লাগছে না, ভালোই লাগছে। হঠাৎ হুঁশ ফিরতে শ্রাবণী দ্রুত মাহিরের দিক থেকে চোখ সরিয়ে নেয়। ততক্ষণে আদিত্য চুলের পানি ঝাড়তে ঝাড়তে ওদের পাশে এসে দাঁড়িয়ে। আদিত্য হেসে বলে, কি লিটল সিস, বিবাহিত লাইফ কেমন কাটছে? বর আনরোমান্টিক হলে যেমন হয় তেমনই কাটছে। মানে? কিছু না, ভালোই কাটছে। আর গিরগিটির সাথে কেমন কাটতে পারে বুঝতেই পারছেন। তা এখন তো খুব স্পেসফুলি ক্লাস করতে পারেন। ভার্সিটি আসেন, যান, কেউ ডিস্টার্ব করেন নেই, চালানোর মতো কেউ নেই। নিশ্চয়ই ভালো আছেন মিস শ্রাবণ? মাহিরের মুখে শ্রাবণী আপনি 2টা ডাক শুনে শ্রাবণী চমকে মাহিরের দিকে তাকায়। মাহির পকেটে 2 হাত গুজে নিচের ঠোঁট কামড়ে শ্রাবণীর দিকে তাকিয়ে আছে। শ্রাবণী হালকা কেসে বলে, কোথায় হাওয়া হয়ে গিয়েছিলেন? এতদিন পর আবার কোন আকাশ থেকে টপকালেন? আকাশ তো একটাই ম্যাডাম, ছিলাম কোথাও একটা, তবে দূরে নয়, খুব কাছে। কেন, মিস করছিলে? মাহিরকে এইভাবে ঝুঁকতে দেখে শ্রাবণী কিছুটা পেছনের দিকে ঝুঁকে যায়। তৎপর কাঁপা কাঁপা গলায় বলে, না। মাহির শ্রাবণীর দিকে গভীর দৃষ্টিপাত করে ভার্সিটির সাদা ড্রেসের গায়ে চুলগুলো খুব সিম্পল স্টাইলে বাঁধা, কালো গোলাপি সংমিশ্রিত, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে ঘড়ি, শ্যামের এই মুখে হাজারো মায়ার ছড়াছড়ি। চোখের ভয়ে মাহির আনমনে মাদকতাপূর্ণ কণ্ঠে বলে ওঠে, আমার বুকের বাঁ পাশে একটা মহাদেশ আছে, অথচ সেখানে শাসক নয়, এক শ্যামাপতি শাসন করতে হয়ে ঝেঁকে আছে। তবে সেই শ্যামাপতির অভাবে সেই মহাদেশের রাজা পট্ট বেসামাল হয়ে যাচ্ছে। অপেক্ষায় আছে মহাদেশের রাজার সেই পিচ্ছি রানী বউয়ের জন্য। মাহিরের কথা শ্রাবণী মাথার উপর দিয়ে যায়। নীরের মুচকি হেসে ওদের থেকে কিছুটা দূরে সরে গল্প করতে শুরু করে। শুনুন। বলুন। একটু সরে দাঁড়ান, আমার না কেমন কেমন লাগছে। কেমন লাগছে? বুক কেমন ঢিপ ঢিপ করছে। বুক কখন টিপ টিপ করে জানো? না। কখনো কাউকে ভেবে মনের অজান্তে হেসেছ? কাউকে হন্যে হয়ে এদিক সেদিক খুঁজেছ? কাউকে বড্ড বেশি মিস করার মতো যন্ত্রণা সহ্য করেছ? জানতাম ও তো নেই, তুমি এখনো পিছিয়ে আছো। এসব বোঝার বয়স এখনো তোমার হয়নি। বাই দ্য ওয়ে, একটা ব্যক্তিগত কোয়েশ্চেন করি। বৃষ্টি পেলে আসি। বাট বৃষ্টিতে অ্যালার্জি। বৃষ্টিতে কারো অ্যালার্জি হয়? আছেই তো, অনেক কোল্ড অ্যালার্জি। বাট বৃষ্টি ভালো পাও না? কখনো করেছো বৃষ্টি বিলাস? বড় হয়ে তেমন একটা করা হয়নি, ছোট সময় প্রায়ই করতাম। আম্মু প্রচুর বকা দিত। বরের সাথে কোনোদিন বৃষ্টিতে ভেজো, বৃষ্টি বিলাসও হয়ে যাবে আর ফ্রিতে রোম্যান্স হবে। মাহিরের কথায় শ্রাবণী কিছু না বলে রাস্তার দিকে তাকায়। বৃষ্টি ধীরে ধীরে কমছে, কিন্তু এখনও অনেকটাই পড়ছে। মায়ের শ্রাবণীর পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে হাত ভিজিয়ে হাত দিয়ে জল নিয়ে শ্রাবণী মুখে ছিটিয়ে দেয়। মুখে পানি পড়ায় শ্রাবণী রাগে দৃষ্টির অভিনয় করে তাকায় মাহিরের কিউট স্মাইল দিয়ে তাকিয়ে আছে। শ্রাবণী কিছু না বলে নিজেও হাত দিয়ে পানি নিয়ে মাহিরের দিকে ছুঁড়ে মারে। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি কমতে সায়নের গাড়ি আসে। সায়ন গাড়ি থেকে ওদের ফোন দেয়। নীররা মাহিরদের কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়ে। মাহিরাও চলে যায়। মাহির কিছুক্ষণ বাইরে থেকে বাড়ি
চায়, কিন্তু বাড়ি যেতেই চমকে যায় মাহির। শ্রাবণী হা করে সোফায় বসে থাকা বয়স্ক লোকের দিকে তাকিয়ে আছে। চেনা চেনা ঠেকছে, কিন্তু চিনে উঠতে পারছে না। শ্রাবণীকে এক হা করে বসে থাকতে দেখে নীর শ্রাবণী পাশে গিয়ে বলে, ডিয়ার রায়বাঘিনী ননদিনী, হাঁটা অফ করো। আর যাকে চিনতে প্রবলেম হচ্ছে সে হলো তোমার পরাণের পোলা মাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী মিস্টার রেজওয়ান মাহির খানের একমাত্র জন্মদাতা পিতা আর ওপে তোমার হাফ না হওয়া শ্বশুরমশাই। নীরের কথা শুনে শ্রাবণী বুড়ো কুচকে নীরের দিকে তাকায়। নীর শ্রাবণীর দিক থেকে দৃষ্টি সরিয়ে সোফায় বসে থাকা ভদ্রলোকের দিকে দৃষ্টিপাত করে পাশে নীরের শ্বশুর ভাসুর বর হেসে হেসে কথা বলছে। নীর সবার দিকে একবার চক্কর দিয়ে পুনরায় সায়নের দিকে তাকায়। লোকটা আজকাল আগের থেকে বেশি হ্যান্ডসাম হচ্ছে, নাকি প্রথম প্রেমের দোলা পাওয়ায় নীরের মনে হচ্ছে সায়ন দিন দিন হ্যান্ডসাম হচ্ছে। আর কি সুন্দর হেসে হেসে কথা বলছে, সবার সাথে হেসে হেসে মধুর আলাপ করবে, আর রুমে গেলে মুখ ভর্তি নিম পাতা চিবুতে চিবুতে যাবে, যার ফলস্বরূপ নীরের সামনে মুখটা হাতির মতো করে রাখে। নীরের মাঝে মাঝে নিজের কপাল নিজের চাপড়াতে ইচ্ছে করে। এমন আনরোমান্টিক জামাই কেন ওর কপালেই জুটলো? কত শখ ছিল জামাই নিয়ে, যার জন্য জীবনে একটা প্রেম করেনি, কম তো প্রপোজ পায়নি। তবু নীরের বুঝ হবার পর থেকে এসব প্রেম ভালোবাসা বোঝার হবার পর থেকে ফিউচারে হাজব্যান্ডের জন্য মনের এক কোণে জমিয়ে রেখেছিল। আর শেষমেশ এমন পর জুটলো, সারাদিন মুখে একটা সাইনবোর্ড লাগিয়ে রাখবে, তাতে লেখা থাকবে হাসতে মানা, ভালোবাসতে মানা, রোমান্টিক হতে মানা, অসহ্য। তার জন্য লোকে বলে যা করার বিয়ের আগেই করে নেওয়ার। সেও জীবনে প্রায় বেশ অর্ধেক সময় তো ভার্সিটি কলেজ স্কুল কলেজ কেটে যায়, বাকি অর্ধেক সংসার। তাই প্রেম ট্রেম কলেজ ভার্সিটি লাইফ করাই বেটার। অত্যন্ত আনরোমান্টিক বর কপালে জুটলে কখনো আফসোস করতে হবে না কোনো একটা প্রেম করলাম না। নীর এসব ভাবার মাঝে শ্রাবণী মায়ের ডাক শুনে নীর খিটখিট মেজাজ নিয়ে সায়নের দিকে দৃষ্টিপাত করে নিজেই বিড়বিড় করে, কামন নীর, কার কাছে কি অ্যাকসেপ্ট করছিস? বরং মনের সুপ্ত অনুভূতি পরজন্মের বরের জন্য বাঁচিয়ে রাখ। এই জন্মে ভালোবাসা মন থেকে মুছে ফেল। নীর সায়নের দিক থেকে দৃষ্টি সরে হাস্যজ্জ্বল মুখে কিচিরের দিকে যায়। বলো আন্টিমা, কি করতে হবে? দেব টেনে এক থাপ্পড়। এখন আমি তোর আন্টি হই? 9 মাস হলো বিয়ে হয়েছে, 2 দিন পর ঘর আলো করে বাচ্চা কাচ্চা আসবে, এখনও আন্টি আন্টি বলে বেড়াস। আরেকদিন মার খাবি বলে দিলাম। তোমার ছেলে এখনো অবধি টাচটাই করলো না, 2 দিন পর বাচ্চা কি আসমান থেকে টপকে পড়বে? ওকে সরি মা, হয়েছে, এবার বলো কি করব? নীরের পাশে রিহি তাকায়। নীর বিড়বিড় করে বলা সবগুলো কথাই শুনতে পেয়েছে। রিহি মিটিমিটি হেসে কাজে মন দেয়। তোর ননদকে বল এখন একটু হাত পা কন্ট্রোলে রাখতে, সারাদিন তো খালি দৌড়াই। কি আমার ননদ? কোন ননদ মা? আবার বাচ্চা নিলে নাকি? নীরের কথায় এসে রিহি শব্দ করে হেসে দেয়। শ্রাবণী মা নীরের কান ধরে বলে, দাঁড়া পাজি মেয়ে, তোর আজ হচ্ছে। আহ মা, লাগছে, ছাড়ো। এভাবে তোমার ছোট হিটলার ছেলেটাকে ধরতে পারো না? সারাদিন আমাকে বেহুদাই ধমকায়। ওকে শাসন করার জন্য তো তোকে আনলাম, আমি তো ছোট থেকে বড় করলাম, এবার তুই তোর মনের মতো গড়ে নে। নীর শ্রাবণীর মাকে পেছন থেকে জাপটে ধরে বলে, তোমার এই ঘাটতারা ছেলেকে গড়তে হলে দেখবে আমাকেও মাথায় তুলে আছাড় মেরে ভেঙে ফেলবে। ভাঙবে না, বড় জোর তোকে একটু আধটু আদর করবে। রিহির কথায় নীর জিভ কেটে রিহির দিকে তাকায়। শ্রাবণী মা কাজে ব্যস্ত হয়ে পড়ায় নীরের কথা কাটতে বলেন। বাই দ্য ওয়ে, ক্রাশ ভাবি মা, হঠাৎ আমাদের বাড়িতে মাহির ভাইয়ার বাবা কেন আসলো? উনি অনেক দিন আগেই একবার এসেছিল। শ্রাবণীকে উনি ওনার ছেলের বউ করে নিয়ে যেতে চায়। সায়ন বলল মাহির নাকি ভালো ভদ্র ছেলে, তাই আর কেউ দ্বিমত করিনি। এখন উনি এসেছেন কবে এঙ্গেজমেন্ট বিয়ে হবে এইসব ডেট ফিক্স করতে। তোদের বলবো ভেবেছিলাম, কিন্তু শ্রাবণীকে বললে তখনও রাজি হতো না। আর তুই তো আবার তোর বেস্ট ফ্রেন্ডকে কিছু না বলে থাকতে পারিস না, তাই সায়ন তোদের জানায়নি। এবার বুঝলি কেন এসেছে? শ্রাবণীর মায়ের কথা শুনে নীর জাস্ট হওয়া হয়ে যায়। বিয়ে তাও মাহির শ্রাবণী, OMG, তেলে জলে তাহলে কিভাবে মিশবে? নীরকে হঠাৎ চুপ হয়ে যেতে দেখে এসা বলে, কি হলো, চুপ হয়ে গেলি কেন? রাগ করেছিস?
হঠাৎ এশার কথায় নীরের ধ্যান ভেঙে নীর হেসে বলে, আরে না, আমি শ্রাবণীর কাছ থেকে আসছি, 2 মিনিটে যাব, 1 মিনিটে আসবো। আর আসতে যা পড়বি তো, এই গেল রে গেল। নীর ধরাম করে একটা শক্তপোক্ত বুকের সাথে বাড়ি খায়। মতি মাথা পুরো ঝিম ধরে যায়। নীর মাথা ধরে চোখ বন্ধ করে সামনের ব্যক্তি বুকের শার্ট মুঠোয় পুরো মাথায় ঝিমঝিম বন্ধ হওয়ার অপেক্ষা। এই মেয়ে, তোমার হাতে পায়ে কন্ট্রোল নেই? সারাটা দিন গাড়ির মতো ছোট। সামনের কথায় নীর চোখ খুলে বলে, না, হাত পায়ে কন্ট্রোল নেই। আপনার সমস্যা। আর বুকটা এত শক্ত কেন? একটু নরম করতে পারেন না? আমার মাথাটাই পুরো ফাটিয়ে দিয়ে এখন আমাকে বকছে। সরুন তো সামনে থেকে, তাল গাছের মতো দাঁড়িয়ে থাকে হুদ্দায়। তোমাকে নীর জিভ বের করে ভেঙচি কেটে চলে যায়। সায়ন নীরের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে কিচেনে ঢুকে সবাইকে নিজের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সায়ন বেকল বনে যায়। বিষ্টু! হঠাৎ নীরের এমন চিৎকার শুনে শ্রাবণী হতভম্ব হয়ে যায়। দরজা দিয়ে নীর দৌড়ে এসে শ্রাবণীকে জাপটে ধরে বলে ওঠে, ওহো জানু, কংগ্রেচুলেশনস ফর ইয়োর নিউ লাইফ বেবস। হঠাৎ নীরের এমন কথা শ্রাবণী ভেবাচেকা খেয়ে যায়। শ্রাবণী নিজেকে কোনো রকম ধাতস্থ করে বলে, বেষ্টু, ছোটদা মনে হয় আজ তোকে একটু বেশি ডোজ দিয়েছে, তাই পাগল হয়ে গিয়েছিস। দূর, রাখ তো তোর ওই ছোটদার কথা। আমি এটা কি শুনলাম রে? কি শুনলি? বিয়ে। কি, তুই আবার বিয়ে করবি? তাহলে আমার নিষ্পাপ ছোটদার কি হবে? সালি, আমি কেন বিয়ে করুম? জবস, বিয়া তো তুই করবি। হোয়াট, পাগল? আমি আর বিয়ে পাবনা যাবই তুই, নয়তো মানুষ কামড়াবি একটু পর। আয়, তোকে কামড় দে। হো বিষ্টু, আই এম সিরিয়াস। মাহির ভাইয়ার বাবা কেন এসেছে জানিস? না। তোর আর মাহির ভাইয়ার বিয়ের ডেট ফিক্সড করতে। কী সব বলছিস? সত্যি, মা বললো। কোথায়? আমাকে তো কেউ কিছু বললো না। তুই আগে থেকে জানতি? আরে ধর, আমি জানলে তো আমি তোকে বলতাম নাকি? এখন কি করবি? বিয়ে করবি? না, আমি কোথাও যাব না তোদের ছেড়ে। হ্যাঁ, বিয়ের পর ঠিকই জামাইয়ের সাথে রোম্যান্স নিয়ে বিজি থাকবা। বাই দ্য ওয়ে, বিশ্ব রোড এগেন কংগ্রেস। দিনের আলো গ্রাস করে অনেকক্ষণ আগে আধার এসে ঘিরে নিয়েছে। মেঘহীন আকাশে শুভ্র নীল আকাশে এখনও কালো দেখাচ্ছে। ঝলমল রাতে আকাশে তারারা ঝলঝল করে ঝলছে। হিম করা প্রকৃতির বাতাসে মিশে আছে এক ঝাঁক প্রেমানুভূতি। খানবাড়িতে নিস্তব্ধ পরিবেশ মায়ের ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ থেকে যেন আগুন ঝরছে। রাগে কপালে হাতে শিরা ভেসে উঠছে। সামনেই মায়ের বাবা ভাবশীলহীন খবরের কাগজ পড়ছেন। মাঝে মধ্যে ওকে দিয়ে নিজের ছেলে সুদর্শন মুখশ্রী খান একবার পরিদর্শন করে পুনরায় নিজের গাম্ভীর্যতা বজায় রাখছেন। নিজের ছেলেকে তিনি খুব ভালো করে চেনেন। জোর করে চাপানো জিনিস ওর একদম অপ্রিয় রাগের বহিঃপ্রকাশ একবার করলে পুরো তাণ্ডব শুরু হয়। তাই তো নিজের ছেলেকে বাপ হয়ে ভয় পায়। কিন্তু আজ ভয় পেলে হবে না, তাই তো মুখে গাম্ভীর্যতা রেশ ফুটিয়ে রেখেছেন। মাহিরে মার রান্নাঘর থেকে উকি দিয়ে নিজের স্বামী ছেলের কাণ্ড দেখছেন আর হাসছেন মিটিমিটি। জোরে হাসে এখন নিষিদ্ধ। বেশ খানিকক্ষণ নীরবতা পালন করে মাহির বলে ওঠে, মাহিরে বাবা নিজের গাম্ভীর্যতা বজায় রেখে পুনরায় ভরাট কণ্ঠে বলে, তোমার পারমিশন আমি চাইনি। তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি কাউকে লাইক করো নাকি, তুমি কিছুই বলনি। আর মৌনতাই সম্মতির লক্ষণ। সো বিয়েটা তুমি করছো আর শ্রাবণীকেই করছো। বাবা, আমি এখন বিয়ে করব না, দ্যাটস ইট। তুমি কি চাও তোমার জন্য আমার মুখ ছোট হোক ওদের কাছে? ওদের আমি কথা দিয়ে ফেলেছি, বিয়ে তো আজ নয় কাল করতেই হবে। তো 2 দিন আগে করলে সমস্যা কি? বিয়েটা হচ্ছে আর তুমি করছো। মাহির রেগে পাশের মাটির টব লাথি দিয়ে চেঁচিয়ে বলে, যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। আমি নিজের কেরিয়ার তৈরি করে বিয়ে নিয়ে ভাবতাম, কিন্তু তোমরা এখন যখন আমাকে এভাবে ফোর্স করছো, আমি বিয়েটা করবো। বাট এর পরিণাম খুব ভয়ানক হবে। রেজওয়ান মাহির খান যা বলে তাই করে। মাহিরের রাগ টকবক করতে করতে চলে যায়। পায়ে রক্ত পুরো মাথার উঠে গেছে। রাগে ফর্সা মুখশ্রী রক্তবর্ণ ধারণ করেছে। মাহির যেতে মাহিরে বাবা একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। এতক্ষণে মনে হচ্ছিল জমের সামনে বসেছিল, এখন প্রাণ ভরে শ্বাস নিতে পারছে। কি এক অবস্থা! যেখানে মা বাবাকে সন্তানরা ভয় পায়, সেখানে উনি বাবা হয়ে ছেলেকে ভয় পাচ্ছে। দুঃখে ভদ্রলোকের হাত
পা জড়িয়ে কাঁদতে মন চাইছে। এদিকে শ্রাবণীকে কেউ রাজি করাতে পারছে না। বিয়ের জন্য সবাইকে শ্রাবণী মুখের ওপর পুরো না করে দিয়েছে। শ্রাবণী নিজের রুমে গাল ফুলিয়ে বসে আছে, ডাইনিং রুমে বাকিরা বসে আছে। নীর শুধু সবার কার্যকলাপ দেখে যাচ্ছে। শেষমেশ সায়ন শ্রাবণী রুমে যায়। সায়নকে দেখে শ্রাবণী বলে ওঠে, দেখ ছোটদা, বিয়ের টপিক বাদে যা বলার বল, বাট বিয়ে নিয়ে কিছু শুনতে চাই না। বনু, আমরা তোর দুই ভাই, তুই আমাদের একমাত্র বোন। তোর কি আমরা খারাপ চাই? আমি জানি, সবাই জানে, তুই নিজেও জানিস মাহির ছেলে হিসাবে একদম পারফেক্ট। তাহলে বিয়ে করতে বাধা কোথায়? তুই আগে একবার না করেছিলি, বলেছিলি পড়ালেখা শেষ না হলে এসব যেন না তুলি, কিন্তু আমরা এখন তুললাম কারণ তুই এখন বড় হয়েছিস। আজ নয়তো কাল বিয়ে করতে হবে। যদি এটা দুদিন বা কয়েক মাস আগে হয় তাহলে সমস্যা কোথায়? ছোটদা, আমি তোদের ছেড়ে কোথাও যাচ্ছি না, ব্যাস তুই ওদের না করে দে। আচ্ছা ঠিক আছে, তুই না চাইলে আর জোর কিভাবে করি আমরা? এখন কে বড় বোন হয়ে গেল ভাইদের, আর কি দরকার তাদের জীবনে ওকে? আমি ওদের না করে দিচ্ছি। তোর এসব ইমোশনাল কথা এখানে টিকবে না, আউট ফ্রম দ্য হেয়ার। সায়ন নিরাশ হয়ে চলে যায়। সায়ন ভেবেছিল এসব বলে শ্রাবণী রাজি হবে, কিন্তু না, মেয়ে এখন সব শিখে গেছে। কি সুন্দর বুঝে গেল ইমোশনাল ব্ল্যাকমেল করছে। সায়নের শুকনো মুখ দেখে নীর বলে, কি শুনলে না আপনার কথাও? নীরের গা জ্বালানো কথায় সায়ন বেশ ক্ষেপে যায়। ও খুব ভালোই বুঝতে পারছে নীর সায়নকে খোঁচা দিয়ে কথা বলছে। সায়ন কিছু না বলে চুপচাপ গিয়ে বসে পড়ে। নীর পৈশাসিক আনন্দ অনুভব করে সায়নকে বিরক্ত হতে দেখে। লাস্ট ট্রাই করি আমি কি? আমরা তোমার কথা শুনিনি, তুমি ভাবলে কিভাবে তোমার কথা শুনবে? কে তুমি? হ্যাঁ, এক্সকিউজ মি ভাইয়া, এটা না হয় আমি বের হলেই বোঝা যাবে হু আই এম। ও তোমার কথায়ও রাজি হবে না। বাজি? 100% বাজি। আমি জিতলে আমি যা চাইবো তাই দেবেন। আর আমি জিতলে? যা চাইবেন। ওকে, ডান। তাহলে আমার সাথে চলো সবাই, বাট তোমরা দরজার বাইরে থাকবে, আমি ভেতরে থাকবো, ওকে? ওকে, বাট আই নো ও রাজি হবে না। ওকে মেরি বর, চলুন। নীর শ্রাবণীর রুমে যায়। বাকিরা বাইরে দাঁড়িয়ে থাকে। নীরকে দেখে শ্রাবণী আগের থেকে দ্বিগুণ চেঁচিয়ে বলে, বিয়ে করবে না। শ্রাবণী চেঁচানো শুনে সায়ন হাসে। বিষ্টু চেঁচাস কেন? আগে শোন আমার কিছু কথা। আমি কিছু শুনবো না। আরে শোন তো, শুনলে তোরই লাভ। বল। নীর এবার কথার আওয়াজে অনেকটাই কমিয়ে দেয়। কেউ কিছু শুনতে পারছে না বাইরে থেকে। বিষ্টু, তুই তো মায়ের ভাইয়ের উপর রেগে আছিস, ওনাকে টাইট দিতে চাস। তোর মনে নেই ওই দিন তুই ওনার পেটে পড়েছিলি বলে কিভাবে অপমান করলো? আমাকে বলেছে এতবার খেয়ে খেয়ে 1000 কেজি ওজন করেছি। এটা অপমান না? তুই প্রতিশোধ নিবি না, ওনাকে বোঝাবি না তুই কি জিনিস? তাহলে এটার জন্য তোকে তো ওনার কাছাকাছি থাকতে হবে, তাই নাকি? তাহলে তাই তো বলছি বিয়েটা করে নে, দেন মাহির ভাইয়ার বাড়িতে ঢুকে ওনাকে ইচ্ছে মতো মজা বোঝা। তখন উনিও কিছু করলে আর বললে ওনার মাকে বলে দিবি, নয়তো নিজেই যা করার করবি। কিন্তু আরে কোনো কিন্তু না, তোর ব্রেনে জাস্ট এটা চ্যাট কর, তোকে মাহিরকে শাস্তি দিতে হবে, তার জন্য ওকে বিয়ে করতেই হবে। বুঝলাম। তাহলে বিয়েটা করছিস তো? শাস্তি দেওয়ার জন্য হলেও করব। কি বিয়েটা করবি? কি বললি শুনলাম না। আরে বাবা, বিয়েটা করব, শুনেছিস? ওহ ইয়ে। নীর খুশিতে লাফিয়ে ওঠে। বাইরে সবার মুখে হাসি ফুটে। সায়ন বাদে সায়নের মুখটা জাস্ট চুপসে যায়। সবাই হেসে সায়নের দিকে তাকায়। সায়ন চুপচাপ চলে যায়। সবাই হেসে দেয়। অন্যদিকে নীরের ঠোঁটের কোণে ফুটে ওঠে বিজয়ী হাসি। কি ব্যাপার, ভয় পেলেন চলে আসলেন যে? ভয় কেন পাবো? নিজের রুমে আসবো না। আর তুমি কে যে ভয় পাবো? আমি কে এটা তো প্রমাণ হলোই। কি এমন বললে যে ও রাজি হয়ে গেল? ইটস সিক্রেট। ও আচ্ছা। অবশ্যই আপনার মতো আনরোম্যান্টিক মানুষের কথা শুনে কেউ ইমপ্রেস হবে না। ও আমি আনরোম্যান্টিক? কে বললো? আমি বললাম যে ছেলে প্লেটে সাজানো বিরিয়ানি শুধু দেখে যায়, ধরেও না, সে আস্ত গাধা। সাজানো প্লেট সাজানো রাখাই ভালো, নয়তো কে কখন চরিত্রের দাগ দিয়ে বসবে কে জানে। মানে? তোমাকে আনরোম্যান্টিক ছেলের একটু হিন্টস দিই কেমন? মানে?
প্রতি উত্তরে সায়ন নীরকে পেছনের কাভারের সাথে চেপে ধরে। নীরে কাছাকাছি চলে যায়, মাঝখানে অল্প একটু দ্রুত। হঠাৎ সায়নকে এত কাছ থেকে দেখে নীরের শ্বাস বন্ধ হবার উপক্রম। নীর তো মজা করছিল, কিন্তু সায়নের চোখে মুখে কোনো মজার রেশ নেই, আছে শুধু একরাশ মাদকতা। নীর কাঁপা কাঁপা গলায় বলে, কি করো? আচমকা গলার উষ্ণ ওষ্ঠে ছোঁয়ায় নীরের কথা মাঝপথে আটকে যায়। সারা শরীরে বিদ্যুতের ন্যায় কম্পন দিয়ে ওঠে, বুকের ভেতর টিপ টিপ শব্দ ক্রমশ বাড়তে থাকে, হাত পা অবশ হয়ে যায়।